Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ও, পুটিরাম তো বাজারে গেছে। নমস্কার ব্যোমকেশ বাবু। আগে আমি হলাম কমল কৃষ্ণ দাস। কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে। আমি ওখানকার ক্যাশিয়ার। আপনাকে আগে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছে হয়েছে কিন্তু সুযোগ হয়নি। আজ একটা সূত্র পেলাম, ভাবলাম আলাপটা সেরেই নি। যাই হোক, আপনার কাছে আমার আসার কারণটা এবার বলি। ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে আমার জীবনে। সমস্যাটা ক্ষুদ্র না বৃহৎ আপনিই বিচার করুন। সমস্যা? বলুন বলুন, অনেকদিনও বস্তুটি মুখদর্শন করি না। ঘটনাটা 6 মাস আগেকার। আমি পুরুলিয়া থেকে কলকাতা বদলি হয়ে এলাম। এসেই মুশকিলে পড়লাম, কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটা লোক তার নিচের তলার ঘর আমাকে ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না। স্ত্রী আর মেয়েকে পুরুলিয়া রেখে একা উঠলাম বাসায়। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটি দোতলা, নিচের তলায় 2টো ঘর, যাতায়াতের রাস্তাটা আলাদা। কিছুদিন পর যখন আমি বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম,
এ কি অক্ষয়বাবু, কোথায় চললেন? ও কমলবাবু, আমায় হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। সে কি, কোথায় যাচ্ছেন? অনেক দূর যাচ্ছি। কমলবাবু, আপনি সজ্জন ব্যক্তি, ব্যাংকে চাকরি করেন, আপনাকে একটা কথা বলে যাই। 7 দিনের মধ্যে যদি আমি ফিরে না আসি, আপনি পুরো বাড়িটা দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 150 টাকা আমার খাতায় জমা দিয়ে দেবেন। চলি তাহলে। আচ্ছা, অক্ষয়বাবু কোথায় গেলেন বলে গেলেন? তেমন তো কিছু বললেন না, বললেন কাজ আছে, 7-8 দিনের মধ্যে হয়তো ফিরবেন। তাহলে তো আপনি আপনার স্ত্রীকে ডেকেই নিতে পারেন। হ্যাঁ, ফোন করে দিয়েছি, কাল পরশু হয়তো এসে যাবে। আচ্ছা কমলবাবু, আপনার ঘরে কি কোথাও ইঁদুর টিদুর মরেছে? কেমন একটা যেন বিশ্রী গন্ধ বেরোচ্ছে। গন্ধটা যে আমিও পাচ্ছি না তা নয়, কিন্তু আমার ঘরে তো কোথাও ইঁদুর মরেনি। আমার মনে হচ্ছে গন্ধটা উপরের ঘর থেকে আসছে। কিন্তু উপরের ঘরে তো অক্ষয়বাবু তালা দিয়ে গেছেন। তাহলে বরং আপনি একটা পুলিশেই খবর দিন। হ্যালো দারোগাবাবু, আমার ঘর থেকে কেমন... ও স্যার, আপনি আসুন আসুন। আপনি ফোন করেছিলেন আমায়? হ্যাঁ স্যার, আমি ফোনটা করেছিলাম। আচ্ছা, কোন ঘরটা থেকে গন্ধ বেরোচ্ছে বলুন তো? আসলে গন্ধের ওপরের ঘরটা দিয়ে বেরোচ্ছে। ওপরে? হ্যাঁ, চলুন। চলুন। হাবিলদার, পাশের ঘরগুলো একটু দেখো তো। আপনাকে তো সবই বললাম স্যার, এবার আপনিই বলুন আমি কি করব। যা মনে হয় লোকটা ওই রাতেই খুন করে পালিয়েছে। ঠিক আছে, লাশ তো আমরা ময়নাতদন্তে পাঠিয়েছি, দেখি কি হয়। আর যদি কোনো অসুবিধা হয় আপনার, আপনি আমায় থানায় ফোন করবেন। চলুন। মৃত ব্যক্তির পরিচয় জানতে পেরেছিলেন? হ্যাঁ, কিছুদিন পর থানায় ফোন করি। হ্যালো দারোগাবাবু, মৃত ব্যক্তির পরিচয় জানতে পারলেন? মৃত ব্যক্তির নাম হরিহর সিং, দাগি আসামি। তবে ওনার সাথে অক্ষয় মণ্ডলের কি সম্পর্ক তা তো এখনো জানতে পারি। তবে অক্ষয় মণ্ডলের নামে আমি ওয়ারেন্ট জারি করেছি, দেখি কি হয়। আপনি একটু সাবধানে থাকবেন, আর হ্যাঁ, কোনো কিছু খোঁজ পেলে আমাকে তৎক্ষণাৎ জানাবেন। বলছি স্যার, বাড়িটা কি তাহলে দখল করতে পারি? হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে করুন। কাকে চাই বলুন? এ হচ্ছে অক্ষয় স্ত্রী, আমি ওর বড় ভাই। এতদিন আমি ওর দেখাশোনা করেছি, এবারও ওর স্বামীর বাড়ি থাকবে। এবার আপনাকে বাড়িটা ছেড়ে যেতে হবে। অক্ষয়বাবু স্ত্রী আছেন? আগে তো কোনোদিন শুনিনি। আপনাদের দাবি আপনারা আগে আদালতে প্রমাণ করুন, তারপর দেখা যাবে। দেখা যাবে মানেটা কি? আমি ওনার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনি আমাদের সম্পত্তি দ্বৈতকল করতে পারবেন না। নিশ্চয়ই নয়, কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে আপনি যে অক্ষয় মণ্ডলের স্ত্রী? আগে প্রমাণ আনুন, তারপর দেখা যাবে। আসতে পারেন আপনারা। এই কাজটা কিন্তু আপনি ভালো বললেন না। কি মশাই, উত্তেজিতভাবে আবার ফোন করলেন? কিছু হয়েছে নাকি? আর বলবেন না রাখালবাবু, দিব্যি ছিলাম, কোথা থেকে কিছু নেই, অক্ষয় মণ্ডলের স্ত্রী এসে হাজির, বাড়িটা দখল করতে চায়। অক্ষয় স্ত্রী আছে নাকি? তা তো জানি না, কখনো না স্ত্রীর কথা শুনিনি। আমার মনে হয় উনি বিবাহিত নন, এরা মনে হয় কোনো দাগাবাজ জোচ্চোর, ছলচাতুরি করে বাড়িটা দখল করতে চায়। এখন বাসা বাড়ির যা ভাড়া বেড়েছে, ফোকরে যদি এরকম একটা বাড়ি পাওয়া যায় মন্দ কি? সন্দেহটা আপনি ঠিকই করেছেন,
ঠিক আছে, আর একবার আসলে ছলচাতুরি করে আমার থানায় একবার নিয়ে আসবেন। আর বাড়িটার ওপর তো আমরা নজর রেখেছি, দেখা যাক না কি হয়। হুম, তারপর? এই পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর থেকে বেনামি হুমকি চিঠি আসতে শুরু করলো। হুমকির একটাই কথা, আমাকে নাকি বাড়িটা ছেড়ে দিতে হবে। চিঠিটার কথা রাখালবাবুকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। উনি পাহারারও ব্যবস্থা করেছেন। এখন একটু নিরাপদ বোধ করছি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা নিতান্তই ক্ষুদ্র। আপনাকে বলতে একটু সংকোচ বোধ হচ্ছে। আসলে ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওনা হয়েছে। আমার স্ত্রী তীর্থে যাবার খুব শখ, ঋষিকেশ, হরিদ্বার এইসব আর কি। আমার ব্যাংকের এক সহকর্মীও আমার সাথে কুন্ডু স্পেশালে বেড়াতে যাচ্ছেন। উনি আমায় খুব জোরাজুরি করছেন। আসলে দল বেঁধে গেলে অনেকগুলি সুবিধা হয়। আমার স্ত্রীও খুব উৎসাহিত। অবশ্য উৎসাহ যে আমার কিছু কম তা নয়। কিন্তু এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ, মানে ওই স্ত্রীলোক, যদি আমার বাড়িটা বেদখল করে নেয়, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই। এখন যদি বাড়িটা বেদখল হয়ে যায়, আমি কোথায় থাকবো? আপনার তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়ি বিহাত হয়ে যাওয়াটাও বাঞ্ছনীয় নয়। আচ্ছা, আপনার চেনা জানার মধ্যে এমন কেউ নেই যাকে বসে আপনি স্বচ্ছন্দে তীর্থযাত্রায় যেতে পারেন? কই, সেরকম তো কাউকেই দেখছি না। যাদের নেই তাদের ডেকে আনতে সাহস হয় না, শেষে খাল কেটে কুমির আনবো? আপনার বাড়িটা এখান থেকে কত দূর? এই ধরুন হাঁটা পথে মিনিট 10। চলুন, আপনার বাড়ি যাওয়া যাক। যাবেন? কি সৌভাগ্য আমার! চলুন, বেশি দূর নয়। ভারী মুশকিলে পড়েছিলাম, বাঁচালেন আপনারা। চলো অজিত। তোমার ছাতাটি এবার বদলাও, এতে ফুটো ফাটায় ভর্তি, এতে রোজ্জ্বল দুয়েরই অবাধ প্রবেশ। ওহে অজিত, এই ছাতার একটা গুণাবলী আছে। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরোলে নিজে অদৃশ্য থেকেও সন্দেহভাজন ব্যক্তিকে ঠিক অনুসরণ করা যায়। এটাই সত্যান্বেষীর উপযুক্ত ছাতা। এবার চলো, চলুন কমলবাবু। ব্যোমকেশ, আমি ও কমলবাবু অক্ষয় মণ্ডলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ব্যোমকেশ যাওয়ার উৎসাহটা আজ যেন বেশিই মনে হলো। এই হলো আমার ঘর। ওপরের ঘরে অক্ষয়বাবু থাকতেন। বসুন। আপনার নিচের তলায় একটা ঘর আছে না? হ্যাঁ, আছে। অক্ষয় মণ্ডলে আমলে ওটা বিশেষ ব্যবহার হতো না। আমি ওটাকে রান্নাঘরে করেছি, দেখবেন? না থাক, আপনার স্ত্রী হয়তো রান্না করছেন। চলুন ওপরে যাওয়া যাক। তবে চলুন। চলো। এটা কি? ওটা ঘোড়ার নাল। বিলিতি কুসংস্কার অনুযায়ী দৌড়ের ওপর ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। এটা আপনি লাগিয়েছেন? না, অক্ষয় মণ্ডলে আমল থেকেই আছে। ভিতরে আসুন। হুম। আচ্ছা, এগুলো কি অক্ষয়বাবুরই আসবাবপত্র? হ্যাঁ, অক্ষয়বাবুরই আসবাবপত্র। পুলিশ তদন্ত করে চলে যাওয়ার পর থেকে আমরা আর এই ঘরে আসি না। আচ্ছা, সেই লোহার মোড়কগুলোর কি হলো? যেমন ছিল তেমনই রয়েছে, ওগুলো আর খুলে দেখা হয়নি। বাহ, ভারী মজার জিনিস তো।
চলুন ছাদে যাওয়া যাক। ছাদে তো দেখার মতো কিছুই নেই। তা হোক, কে বলতে পারে শূন্যতাই অনেক সময় অর্থবহ হয়ে ওঠে। আসুন। এই ট্যাঙ্ক থেকে আপনার বাড়ি জল সরবরাহ করা হয় না? আগে ছাদটা আপনারা ব্যবহার করেন না? না, তেমন না। এই গরমকালে মাঝে মধ্যে এসে শুই। চলুন, যা দেখার দেখা হয়ে গেছে। আসুন আসুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করে আনি। না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা বাড়ি থেকে চা জল খাবার করেই এসেছি। আপনি বসুন। আচ্ছা, থানার দারোগার নাম রাখাল সরকার তো? আগে হ্যাঁ। আচ্ছা, আজ তাহলে আমরা আসি। কিন্তু ব্যোমকেশবাবু, আমার তীর্থযাত্রার কি হবে? যাওয়া উচিত কিনা আপনি তো কিছুই বললেন না। আপনার ছুটি কবে থেকে? সামনের শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না, টিকিট কেটে ফেলুন। আপনার কোনো ভয় নেই, বাড়ি বেদখল হবে না, আমি জামিন রইলাম। হ্যাঁ, তাই নাকি? ধন্যবাদ ব্যোমকেশবাবু। চলুন তাহলে আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। না না থাক, আপনাকে যেতে হবে না, আমরা আবার একটু থানায় যাব। অজিত, তুমি বাড়ি যাও, আমি একটু থানা হয়ে আসছি। ব্যোমকেশ থানায় গেল রাখাল সরকারের সঙ্গে ষড়যন্ত্র করতে। এদিকে কয়েকদিন পর কমলবাবু ভ্রমণে গেলেন এবং বাড়ি থেকে পুলিশের পাহারাও তুলে নেওয়া হলো। পুলিশ ছাড়াও অন্য এক পক্ষ বাড়ির উপর নজর রাখছিল, তারাও সব লক্ষ্য করলো। বলছি, কি করছো? আমার কি কিছুই জানা অধিকার নেই? মনে রেখো, গল্পটা কিন্তু আমাকেই লিখতে হবে। অজিত, নাটক দেখেছো কখনো? কেন হঠাৎ এর প্রশ্ন? বলো না। হ্যাঁ। নাটকের ক্লাইম্যাক্সটা যদি গল্পের শুরুতেই দেখিয়ে দেওয়া হয়, নাটকটা জমত কি? অবশ্যই না। তেমনি আজ রাতে নাটকের ক্লাইম্যাক্স করতে চলেছে। সুতরাং কে যে নায়ক আর কে যে খলনায়ক তা নিজেই এখনো জানি না, সুতরাং বলার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কি করে জানলে যে নাটকের ক্লাইম্যাক্সটা আজ রাতেই ঘটবে? অনুমান অজিত, অনুমানই হলো একজন সত্যান্বেষীর সব থেকে বড় অস্ত্র। ঠিক যেমন বনের মধ্যে ছাগল বা বাছুর রেখে মাচার উপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো। শিকার নাও আসতে পারে, কিন্তু টোপটা জড়ালো। ভালো চাও তো বলো, কোথায় রাত কাটাবে? দোহাই ধর্মাবতার, অজিত সাক্ষী, আমি কোনো কুকার্য করিনি। ঠাকুরপো, সেও তো তোমারই দলে, বলে না সুরির সাক্ষী মাতাল। আমি কোনো সাক্ষীও নই, মাতালও নই। ও তোমাদের সমস্যা তোমরা মেটাও গিয়ে, আমাকে মাঝখানে দাঁড়ার ইচ্ছা করছো কেন বলো তো? বারে, তুমি তো জানো কাল রাতে আমি কোথায় ছিলাম। জানি, তবে কি করেছো তা তো জানি না। না জানলে অনুমান তো করতে পারো। আচ্ছা আচ্ছা, বচসা থামাও, এবার গল্পটা বলো দেখি। হ্যাঁ, তোমার নাটকের ক্লাইম্যাক্সটা এবার শুনি। তুমিই তো একমাত্র দর্শক শ্রোতা। বলবো, আগে এক কাপ চা তো দেখি। চা খেয়ে রাত কাটানোর গ্লানিটা তো আগে কাটাই। আচ্ছা আচ্ছা, নিয়ে আসছি। এবার বলো। আগে বলো, কিছু অনুমান করতে পারলে?
অক্ষয় মণ্ডল খুন করে ঘরে লাশ রেখে ফেরার হলো। তারপর কমলবাবু বাড়িটা দখল করলো। তার 3 মাস পর এলো এক অচেনা ব্যক্তি ও মহিলা। তারপর এলো হুমকি চিঠি। তারপর কমলবাবু যাত্রা করতে গেলেন এবং তুমি ও রাখালবাবু মিলে আসামিকে ধরে একটা ফাঁদ পাতার ব্যবস্থা করলে। সত্যবতীকে আগে থেকেই এখনো পর্যন্ত যা হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রেখেছিলাম। কিন্তু খুনের মোটিভটাই তো পুরো অস্পষ্ট। কেনই বা হরিহর সিংহকে খুন করা হলো? কালকে কমলবাবু চলে যাবার পরে রাখালের সাথে প্ল্যান করলাম যে রাতে ওই বাড়িতে পাহারা দেব, আর আসামি এলে হাতে নাতে ধরব। রাখাল দোতলার একটা ঘরে পাহারা দিচ্ছিল, আর আমি ছাদে গিয়ে গা ঢাকা দিয়েছিলাম যাতে আসামি এলে হাতে নাতে ধরতে পারি। রাখাল ছাদের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। রাত যখন 2টো অর্থাৎ মধ্যরাত, কটা মাছ ধরলে অক্ষয় মণ্ডল? ওর পকেটে পিস্তল আছে রাখাল, বার করে নাও। সাবাস ব্যোমকেশ দা, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমায় গ্রেপ্তার করলাম অক্ষয় মণ্ডল। বাহ, যা ভেবেছিলাম তাই। ও টর্চটা তাহলে মারামারি করতে গিয়ে ভেঙেছিল? মারামারি নয়, শুধুই মারা। অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে প্রচুর টাকা করেছিল, একটা ভদ্র পাড়ায় বাড়ি করেছিল, তাই প্রতিবেশীদের সাথে খুব একটা মেলামেশা করতো না। ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরা সোনা আসে সেগুলোকে সংগ্রহ করা এবং সুযোগ বুঝে বাজারে পাচার করা, এই ছিল তার কাজ। কিন্তু এত সোনা একসাথে বাড়িতে লুকিয়ে রাখা বিপজ্জনক, তাই সোনা লুকিয়ে রাখবার এক অভিনব উপায় আবিষ্কার করলো। লোহার মোড়কে সোনার বিস্কুট মুড়ে তা ট্যাঙ্কের জলে ডুবিয়ে রেখে দিত এবং সুযোগ সুবিধা মতো প্রয়োজন বুঝে সেগুলো তুলে দিত। আমার মনে হয় হরিহর অক্ষয়কে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের মধ্যে তুমুল ঝগড়া হলো, রাগের মাথায় অক্ষয় হরিহরকে খুন করলো। তারপর ঠান্ডা মাথায় ভাবলো সে লাশটা নিয়ে কি করবে। এদিকে ভদ্রলোকের পাড়া, মরা পাচার করা অত সহজ নয়। তখন সে ঠান্ডা মাথায় লাশটা বাড়িতে রেখেই সে নিজে ডুব মারল। কিন্তু সব সোনা সে একসাথে নিয়ে যেতে পারলো না, কারণ সোনা বিলক্ষণ ভারী ধাতু লোহাচ্ছে। এই তোমরা মেয়েরা গায়ে যে এত গয়না পরে বেড়াও, তোমরা বোঝো না সোনা বোঝো। আচ্ছা আচ্ছা, তারপর? এদিকে অক্ষয় মণ্ডল ডুব মারার কয়েকদিন পর বাড়ি থেকে লাশ বেরোলো, কিন্তু খুনের কোনো কিনারা হলো না। এদিকে কমলবাবু সারা বাড়ি দখল করে বসায় সোনা সরাবার উপায়ও পাচ্ছিল না। তাই লোক দিয়ে ভয় দেখিয়ে বেনামি চিঠি পাঠিয়ে শেষ পর্যন্ত যখন কাজ হলো না, তখন তীর্থযাত্রার ফন্দি আঁকলেন। আমার দৃঢ় বিশ্বাস কমলবাবুর ব্যাংকের যে সহকর্মী তাকে তীর্থযাত্রার কথা বলেছিলেন, তার সাথে অক্ষয় মণ্ডলের যোগাযোগ আছে। কিন্তু লোহার বিস্কুটের এই কৌশল তুমি জানলে কি করে? তোমার মনে আছে কমলবাবুর বাড়িতে আমি যখন ঘোড়ার নাল দেখতে পাই তখনই প্রথম সন্দেহটা হয়। তারপর সেটা আমার ছাতার ডগায় আটকে গেল। তখনই বুঝলাম ওটা আসলে শক্তিশালী চুম্বক, ঘোড়ার নাল না। তারপর দেরাজে যখন লোহার মোড়কগুলি দেখতে পাই তখন আমার সন্দেহ আরো দৃঢ় হয়। তাই অনুমানের উপর ভিত্তি করেই ফাঁদ পাতি, আর সেই ফাঁদেই অক্ষয় মণ্ডল ধরা দিল। আসলে চুম্বক তো সোনাকে আকর্ষণ করে না, তাই লোহার মোড়কে সোনার বিস্কুট। কত সোনা পাওয়া গেল? 57টি লোহার মোড়ক, আর প্রতিটিতে 2টি করে সোনার বিস্কুট, এবং প্রতিটি বিস্কুটের ওজন কম করে 50 গ্রাম। একবার ভেবে দেখো কত সোনা হয়। আমার গোয়েন্দা বন্ধুর আরও একটা রোমহর্ষক কাহিনী নিজের কলমের মাধ্যমে লিপিবদ্ধ করছি। আমার ব্যোমকেশ পৃথিবীর আর সব গোয়েন্দার মতো অ্যাডভেঞ্চারাস নয়, এক বিবাহিত বাঙালি পুরুষ, কিন্তু মগজাস্তের জোরেই কেস সলভ করতে বেশি পছন্দ করে। তাই আমার ব্যোমকেশের কাহিনীগুলো একটু অন্যরকমের।